কোথায় সেই আসন? কি করে বুঝবো? মাটি করতে গিয়ে কেউ যদি এসে পড়ে, কি জবাব দেবো তাকে? এইসব ভাবতে ভাবতেই সে বিষণ্ণ মনে চেয়ে থাকে হাঁড়ি কাঠটার দিকে। কিছুক্ষণ পর হঠাৎ সে লক্ষ্য করে হাঁড়ি কাঠের ঠিক পাশে সাদা মতো কি একটা চকচক করছে। বৃষ্টির জল পড়ে তার ওপর থেকে মাটি সরে গেছে। আরে ওটা কি? ওটা পঞ্চমুণ্ডীর কোনো একটা নয় তো? রিতেশ আর অপেক্ষা করে না, বৃষ্টিতে ভিজেই সে ওটার কাছে চলে আসে। তারপর তার উপর থেকে কিছুটা মাটি সরিয়ে সে বুঝতে পারে যে তার ধারণাটাই ঠিক। ওটা রিতেশ বাইরে চলে আসে। বাইরে বৃষ্টি এখনো সমান তালে চলছে। সে আবার বই পড়তে শুরু করে। পড়তে পড়তে সে হঠাৎ খুঁজে পায় পঞ্চমুণ্ডীর মালার সাধনার কথা। সে খুবই মনোযোগ দিয়ে সেটা পড়তে থাকে। কিছুক্ষণ পর তার মন আনন্দে ভরে ওঠে, যে কারণে তার এই তন্ত্রের বই পড়া তা সে পেয়ে গেছে। এতে লেখা আছে, এই পঞ্চমুণ্ড দিয়ে মালা বানিয়ে কোনো সাধক যদি আত্মাকে আহ্বান করে, তাহলে কোনো সত্য মৃত আত্মা তার সামনে এসে হাজির হয়। তারপর সে তার ঊর্জা শক্তি দিয়ে কোনো মৃত মানুষের আত্মাকে প্রাণ শক্তি যোগাতে পারে। রিতেশ উঠে পড়ে। সে আবার চলে যায় তার বাবার কাছে। বাবা বাবা, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমি পঞ্চমুণ্ডীর মালা সাধনা করব। চমকে ওঠে হরিহর বাবু। এ কি বলছে তার ছেলে? তুমি এক্ষুনি ওই বইগুলো পড়া বন্ধ করো। এসব কি বলছো তুমি? তুমি জানো অনেক বড় বড় সাধক এই সাধনা করতে ভয় পায়। আত্মাদেরকে নিয়ে খেলা এ যে বড় ভয়ঙ্কর। এতে হিতে বিপরীত হতে বেশি সময় লাগবে না। খবরদার, তুমি এসব কথা মুখেও আনবে না। বাবা, আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। মৃত্যুকে কেউই আজ পর্যন্ত পরাস্ত করতে পারেনি রিতেশ, এটাকে মেনে নাও। তোমাকে আমি এই বইগুলো পড়তে দিয়েছি যাতে আমি চলে যাওয়ার পর তুমি গ্রামের কাউকে ভূতে ধরলে তাকে ঠিক করতে পারো আর সংসার চালাতে পারো। এর থেকে বেশি কিছু আমি চাই না। ঠিক আছে বাবা। রিতেশ আবার বাইরে চলে আসে। বাইরে তখনও বৃষ্টি চলছে, সাথে হালকা ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছে। সে মন খারাপ করে বসে পড়ল। রিতেশ তার বাবাকে খুবই ভালোবাসে। কবিরাজ মশাই বলে গেছেন যে উনি আর বেশি দিন বাঁচবেন না, তাই তার এত তাড়া। যদি সে তন্ত্রের মাধ্যমে তার বাবাকে বাঁচাতে পারে। সে আবার বই পড়তে শুরু করে। হঠাৎ কিছুক্ষণ পর তার মনে পড়ল পঞ্চমুণ্ডীর আসনের কথাটা। সত্যি তো, এইরকম একটা পঞ্চমুণ্ডীর আসন যে তার গ্রামের মধ্যেই আছে, সেটা সে কখনো ভাবতেই পারেনি। বাবার বারণ সত্ত্বেও
তার মন তন্ত্রের দিকে আকর্ষিত হচ্ছে বারবার। তার মনে জন্ম হচ্ছে একটা অদম্য জেদের যে সেও পারবে। কাল একবার যাবো ওই কালী মন্দিরে, পঞ্চমুণ্ডির আসনটা দেখে আসতে হবে। রিতেশ আবার বইগুলো পড়তে থাকে। সকালে হরিহরবাবু বেশ অসুস্থ হয়ে পড়েন। তিনি আর ভালোভাবে কথা বলতে পারছেন না। গ্রামের কয়েকজন তাকে দেখতে এসেছে। গ্রামের লোকেদের কাছে হরিহরবাবুর বেশ সম্মান ছিল। তাকে সবাই বেশ সমাদর করত। রিতেশ তার বাবার এই অবস্থা দেখে খুবই ভেঙে পড়ে। ধীরে ধীরে তার চোখের সামনে তার সব থেকে প্রিয় মানুষটা আজ ঢলে পড়ছে মৃত্যুর কোলে। তার কি কিছুই করার নেই? সে কি চুপচাপ শুধু নীরব দর্শক হয়ে থেকে যাবে? না, কখনো না। বাড়ি থেকে বেরিয়ে পড়ল রিতেশ। তার চোখে মুখে ফুটে উঠেছে তন্ত্রের খিদে। তার বাবার জীবনের কাছে তার বাবার নিষেধ আজ মূল্যহীন হয়ে পড়েছে। সে হেঁটে চলেছে গ্রামের পথ দিয়ে। মন্দিরটা গ্রামের একদম শেষ প্রান্তে। মাঠ ঘাট পেরিয়ে হেঁটে চলেছে সে। সাথে সাথেই শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। রিতেশ মন্দিরের ভেতরে চলে যায়। কোথায় সেই আসন? কি করে বুঝবো? মাটি করতে গিয়ে কেউ যদি এসে পড়ে, কি জবাব দেবো তাকে? এইসব ভাবতে ভাবতেই সে বিষণ্ণ মনে চেয়ে থাকে হাঁড়ি কাঠটার দিকে। কিছুক্ষণ পর হঠাৎ সে লক্ষ্য করে হাঁড়ি কাঠের ঠিক পাশে সাদা মতো কি একটা চকচক করছে। বৃষ্টির জল পড়ে তার ওপর থেকে মাটি সরে গেছে। আরে ওটা কি? ওটা পঞ্চমুণ্ডির কোনো একটা নয় তো? রিতেশ আর অপেক্ষা করে না। বৃষ্টিতে ভিজেই সে ওটার কাছে চলে আসে। তারপর তার উপর থেকে কিছুটা মাটি সরিয়ে সে বুঝতে পারে যে তার ধারণাটাই ঠিক। ওটা একটা সাপের মাথার খুলি। উৎফুল্ল হয়ে ওঠে রিতেশ। তার মানে এরই পাশে আছে বাকি মুন্ডুগুলো। এ কাজ রাতে করতে হবে। দিনের বেলায় কেউ যদি দেখে ফেলে, মুশকিল হয়ে যাবে। রিতেশ সেই সাপের মুন্ডুটা মাটি চাপা দিয়ে দেয়। বৃষ্টি এখন থেমে গেছে। সে তার ঘরে ফিরতে থাকে।